যারা এখানে ক্রীড়া সংগঠক বা সাবেক খেলোয়াড় রয়েছে পর্যায়ক্রমে তাদের পরিচয়টা হবে। আমি ফুটবল যে টুর্নামেন্টটা হচ্ছে সেটার বিষয়ে একটু বিস্তারিত একটু ব্যাখ্যা করতে চাই। সেটা আপনারা শোনার পরে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু থাকে, সেটা আপনারা আলোচনা করবেন। এবং আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এ মানে আমরা কেন এই ফুটবল টুর্নামেন্টটি করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আজকে আমরা বাংলাদেশে যে 10টি বিভাগ রয়েছে সেই 10টি বিভাগে আমরা এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছি। এবং পরবর্তীতে আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেটি ঢাকাতেও ফাইনাল রাউন্ড করতে পারি, আইদার আমরা যেখানে দর্শকদের ব্যাপক উপস্থিতি হবে সেই সব জায়গাতেও আমরা হয়তো আমাদের ফাইনাল রাউন্ডটা করতে পারি। সেটা আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত জানিয়ে নিই। আমাদের প্রথমেই যেটি বলতে চাই যে আরাফাত রহমান কোকো তিনি একজন রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে তাতে কিন্তু কখনো নিজেকে জড়ান। তিনি নিজে একজন খেলোয়াড় ছিলেন, তিনি নিজে একজন ক্রিকেটার ছিলেন। তিনি ওল্ড ইজেসে ক্রিকেট খেলেছেন। পরবর্তীতে তিনি ক্রীড়া সংগঠক হিসেবে ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন এবং ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। এবং আজকে যে মিরপুরকে যে হোম অফ ক্রিকেট করা হয়েছে সেটা নেপথ্যে ছিলেন এই আরাফাত রহমান কোকো। একটি কথা উল্লেখযোগ্য বলতেই হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন 1977 সালে বাংলাদেশ ক্রিকেট প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে এবং 1978 সালে বাংলাদেশের যে ফুটবল সেটা প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করে। কিন্তু এই ইতিহাসগুলো কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। আজকে আরাফাত রহমান কোকো তিনি যে একজন অনবদ্য ক্রিকেটের একজন সংগঠক ছিলেন, আজকে বাংলাদেশের ক্রিকেটের যে সমৃদ্ধি বা দৃঢ় অবস্থান সেটার কিন্তু নেপথ্যে ছিলেন এই আরাফাত রহমান কোকো। এই মেসেজটি আমরা আমাদের এই বিভাগীয় টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের সাধারণ মানুষ বা জাতীয়তাবাদী পরিবারের যে সকল নেতৃবৃন্দ রয়েছে সকলের কাছে পৌঁছে দিতে চান। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে তরুণ সমাজকে আকৃষ্ট করা। আজকে যারা খেলার মাঠ তৈরি করছে, আজকে খেলার মাঠের অভাবে তরুণ সমাজ কিন্তু বিপথে চলে যাচ্ছে। সেই তরুণ সমাজকে এই আরাফাত রহমান কোকো সম্পর্কে আমরা জানাতে চাই এবং বিএনপি আমাদের জাতীয়তাবাদী পরিবারের কি পরিকল্পনা দেশের স্পোর্টসকে নিয়ে, সেই স্পোর্টসের ধারণাটুকু আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি সার্বক্ষণিকভাবে আমাদের এই ফুটবল টুর্নামেন্টকে সফল করার জন্য সার্বক্ষণিকভাবে তিনি খোঁজখবর রাখছেন এবং পরবর্তীতে আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা যাতে আমরা পরবর্তী বছর থেকে যাতে ধারাবাহিকভাবে সারা বছর ফুটবল হোক, ক্রিকেট হোক, হ্যান্ডবল হোক, ভলিবল হোক, বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে যাতে স্পোর্টসে বিএনপির যে অবদান বা বিএনপি যে রাজনৈতিকরণ না করে স্পোর্টসকে যে চালিয়ে এসছে বিগত সময়, এটার জ্বলন্ত সাক্ষী আমাদের সালাম ভাই এখানে উপস্থিত রয়েছেন। কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই ক্রীড়াঙ্গনকে কিন্তু দলীয়করণ করে না। এই যে আওয়ামী লীগের আজকে অনেকেই রয়েছেন বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব, ফুটবল, ক্রিকেট, এরা কিন্তু তখন তৎকালীন বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিএনপি সাথে কিন্তু তারা একসাথে কাজ করেছে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার গত 15 বছর ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন না সকল জায়গাতে এমন ভাবে রাজনৈতিকরণ করেছে, দলীয়করণ করেছে। আজকে যারা মাঠের ক্রীড়া সংগঠক, এখানে অনেকেই আছেন আমাদের মাঠের ক্রীড়া সংগঠক, তারা কিন্তু মাঠ থেকে দূরে সরে গেছে। তাই আমরা চাই যে মাঠের যারা ক্রীড়া সংগঠক তাদের হাতে স্পোর্টসটিকে তুলে দিই। তারই ধারাবাহিকতায় আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা এই মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এ আয়োজন করতে যাচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে রাজশাহী ডিভিশন দিয়ে আমরা বগুড়াতে আমাদের 7 জুন এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন আমাদের এই
আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ, এবং আমাদের পরিচালনা কমিটিতে আমরা যারা রয়েছি, এখানে অনেক সাবেক খেলোয়াড় রয়েছেন। আমরা এইভাবে টুর্নামেন্টটিকে 7 জুন থেকে শুরু করতে চাই। এখন ঢাকা বিভাগীয় যে আজকে সর্বশেষ আমরা ইতিমধ্যে 9টি বিভাগের সাথে মত বিনিময় সভা করেছি। সেখান থেকে আমরা সফলভাবে তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল সেটা দিয়েছি, এবং তারাও আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে কিভাবে আমরা বিভাগ ওয়াইজ টুর্নামেন্টটি সফল করতে পারি। তো তারই ধারাবাহিকতা আজকে ঢাকা বিভাগের সাথে আমরা এখানে বসছি। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং অনেকেই এই ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বিভিন্ন স্পোর্টসের সাথে আপনারা জড়িত ছিলেন, এবং আমরা আশা করি যে ঢাকা বিভাগ থেকেও আমরা সফলভাবে একটি লাল দল এবং একটি সবুজ দল গঠন করতে পারবো। আমাদের মূল যে বিষয়টি, সেই বিষয়টা আমি একটু আলোচনা করতে চাই। যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কোয়ারিজ থাকে সেটা অবশ্যই আমাদেরকে সাথে সাথে বলবেন। আমরা প্রথমত আমাদের যে 9টি ইউনিট এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ টোটাল 11টি ইউনিট রয়েছে। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঢাকা মহানগর উত্তর যে সাইডে রয়েছে, ওখানে যে আমাদের যে জেলাগুলি রয়েছে, এবং দক্ষিণ সাইডে যে জেলাগুলি রয়েছে, এভাবে আপনারা যারা সাংগঠনিক সম্পাদক রয়েছেন, আমাদের সালাম ভাই আজকে অনুপস্থিত রয়েছে, তার সাথে আমার কথা হয়েছে, আপনাদের মধ্যে একটু বেসিক আলোচনা হয়েছে যে আপনারা কোন ফরম্যাটে জেলাগুলোকে ভাগ করতে চান। তো সেই অনুযায়ী আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আপনাদের সাথে অ্যাড হয়ে যাব। এটা নতুন একটা, এটা আমাদের আহ্বায়ক সাহেব বলবেন, সোহেল ভাই সবকিছু বিস্তারিত। আমি শুধু জাস্ট পয়েন্টটা দিয়ে ধরে দিলাম আপনাদেরকে। পরবর্তীতে আমরা টুর্নামেন্টটা কিভাবে করব, আমাদের 10টি বিভাগ থেকে আমরা 10টি দল ঢাকায় আসবে, যেটা ফাইনাল রাউন্ড হবে। তো এই 10টি দলের ভিতরে 5টি খেলা হবে। 5টি খেলার মাধ্যমে যে 5টি দল টপ করবে, সেখান থেকে আমরা 4টি দলকে বাছাই করে সেমিফাইনাল, দেন আমরা আগামী 12ই আগস্ট আমাদের আরাফাত রহমান পপু ভাই যে জন্মবার্ষিকী, সেই দিন আমরা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করব। এবং সেইখানে আমাদের আশা করছি আমরা যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য আজকে আমাদের ঢাকা বিভাগীয় যে আলোচনা, সেখানে আপনাদের যে মূল কাজটি সেটা হচ্ছে যে আপনাদের ভেন্যুটা ঠিক করতে হবে। এক নাম্বার ভেন্যুটা আপনারা ঠিক করবেন, এবং কবে নাগাদ আমরা জুনের ভিতরে খেলাটা শেষ করতে চাই, জুনের ভিতরে। এবং এখানে আপনারা একটু অবগত করি আপনাদেরকে, আমাদের 7 তারিখে হচ্ছে বগুড়াতে যেটা রাজশাহী ডিভিশনের খেলা, 8 তারিখে হবে কুমিল্লাতে, 9 তারিখ খুলনায়, 10 তারিখে ফরিদপুর, এবং 22 তারিখে হচ্ছে আমাদের ময়মনসিংহ, 23 তারিখে হচ্ছে বরিশাল, 28 তারিখ সিলেট, 28 তারিখ চিটাগং হবে, আর 29 তারিখ হবে হচ্ছে রংপুর। এখানে শুধু ঢাকা বিভাগের যে ডেটটি আছে, সেই ডেটটি যদি আপনারা দিয়ে দেন তাহলে আমরা সেটাকে আপডেট করে আমরা হয়তো বা আপনারা ঈদের আগে কতটুকু হবে আমি জানি না, বাট ঈদের পরবর্তীতে ডেটটা আপনারা আলোচনা করে আমাদেরকে দিলে আমাদের জন্য সহজ হবে। এই বিষয়টি একটি গেল। আর পাশাপাশি লাল দল এবং সবুজ দলের যে বিষয়টি, সেটাও আপনারা আমাদের এই আলোচনার পরে আপনারা বসে, যেহেতু সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদেরকে সিদ্ধান্ত দিলে আমরা as soon as possible আমাদের যে প্রোগ্রাম শিডিউল গুলো সেভাবে আমরা সাজিয়ে ফেলতে পারবো। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের টুর্নামেন্টের এখানে আপনারা সকলেই ক্রীড়া সংগঠক, আপনারা সকলেই জানেন আমরা 20 জন খেলোয়াড় এক একটি দলে নিব। লাল দলের 20 জন, সবুজ দলের 20 জন। এবং এখানে আমাদের অনেক এক্স ন্যাশনাল প্লেয়ার রয়েছে বা কারেন্ট ন্যাশনাল প্লেয়ার রয়েছে, কেউ যদি খেলতে ইচ্ছুক হয় তাদেরকে নেওয়া যাবে। এবং এখানে আমাদের 20 জনের ভিতরে 6 জন 40 শুদ্ধ খেলোয়াড় আমরা রাখবো। অনেকে আছে যে সিনিয়র খেলোয়াড় রয়েছে, তারা খেলতে চান, সেই জন্য আমরা সিনিয়র 6 জনকে রাখবো, এবং 11 জনের ভিতরে অবশ্যই 4 জন সিনিয়র খেলোয়াড় খেলবে, এটা বাধ্যতামূলক। বাট আমরা যদিও 20 জনের রেজিস্ট্রেশনের কথা বলছি, বাট এটাতে আমরা অনেক ফ্লেক্সিবল। এটা আমরা যখন খেলবো, এটা 20 জনের জায়গায় আপনাদের যদি আরো অনেকে পরে ইনক্লুডিং হতে চায়, আমরা সবাইকেই খেলাতে চাই। এটা এমন না যে একদম ফিফার আইন অনুযায়ী এর বাইরে যাওয়া যাবে না, বিষয়টা এরকম না। আমরা একটু প্রথম বছর একটু অন টেস্ট আমরা দেখবো, পরবর্তী বছর গিয়ে আমাদের যে ভুল ত্রুটিগুলি আছে সেটাকে পরবর্তী বছর গিয়ে আমরা এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করব। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আলোচনা। আর
আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কামরুজ্জামান রতন ভাই, আমাদের বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। রতন এই পাশে চলে আসেন ভাই, প্লিজ প্লিজ। আপনি একজন ক্রীড়া সংগঠন, আপনি আসেন, আপনার দুপুর ব্যাডমিন্টন খেলোয়াড়। তো আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি টিমকে জার্সি, প্যান্ট, সক্স, ফুটবল এবং আমাদের যে প্রফেশনাল রেফারি, সেটাও আমরা টুর্নামেন্ট কমিটি তাদের ব্যয়ভার বহন করবে। পাশাপাশি এই টুর্নামেন্টকে সফল করার জন্য যেই ভেন্যুটা আপনারা ঠিক করবেন, সেই ভেন্যুর সংস্কার বা ডেকোরেশনের জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে একটি অর্থ বরাদ্দ দেওয়া হবে। সেটি আমরা আলোচনা করে আপনারা যার হাতে দিতে বলবেন আমরা সেটি দিয়ে দিব, বা সেটার সাথে অনেক বেশি অ্যাড করতে হবে আপনাদের, আমরা জানি এটা খুব জলসামান্য আমরা একটা দিব। তো মোটামুটি এ হচ্ছে আমাদের আলোচনা। এর বাহিরে আমরা পর্যায়ক্রমে আমাদের আহ্বায়ক হাবিবুল ইসলাম সোহেল ভাই বলবেন, এবং আপনাদের এখানে সালাম ভাই আছেন, তার পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে আমাদের রতন ভাই আছেন। আমি আশা করি যে আমাদের মোটামুটি সাম আপ হচ্ছে এরকম। এর ভিতরে আমাদের যেটা মূল বিষয়, আমি আবারও বলছি, আপনারা বসে একটু ভেন্যু আর ডেটটা, এটা হচ্ছে খুব সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা ঠিক করে দিলে আর লাল দল সবুজ দলের বিষয়টা আপনারা বসে আলোচনা করে যেভাবে দিবেন আমাদেরকে। এখানে যেহেতু আমরা নতুন ভাবে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণকে অ্যাড করছি, সোদের আমার মনে হয় যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ অ্যাড হলে আরো বেশি শক্তিশালী হবে দুটি দলে, এবং আমরা দুটি দলকে ভারসাম্য রক্ষা করে করতে চাই, যাতে দুটি দলই শক্তিশালী হয়, একতরফা যাতে না হয়। এবং পরবর্তীতে এখানে একটু সুযোগ সুবিধা আছে, পরবর্তীতে যখন যে দলটি বিজয়ী হবে ঢাকা বিভাগের পক্ষ থেকে দুটি দল মিলে হয়তো আপনারা ফাইনাল রাউন্ডে একটি দল আপনারা পাঠাবেন, সেটা লাল দল হোক বা সবুজ দল হোক, কারণ দলটি যাতে শক্তিশালী হয়। এবং প্রত্যেকটি বিভাগকেই আমরা এইভাবে একটা ইনস্ট্রাকশন দিয়ে এসেছি। আমার মনে হয় যে আমার মোটামুটি বলা শেষ। তারপরে এখন আমি সবার জন্য একটু উন্মুক্ত করে দিতে চাই যে আমাদের জেলা পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো সাজেশন থাকে, এবং আমাদের পরিচালনা কমিটি যারা রয়েছেন তারাও বলবেন। পরিশেষে আমাদের সভাপতি সাহেব বলবেন, এবং সভাপতি সাহেবের আগে আমাদের সালাম হয়তো আছেন, তিনি বলবেন। তার পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি অভিজ্ঞ একজন মানুষ, এবং তাকে সাথে রেখে আমরা এই টুর্নামেন্টটি সফল করতে চাই। সকলকে ধন্যবাদ। সামনে উপস্থাপন করবো, তারপরে আমাদের এখানে খোলামেলা আলোচনা হবে। আপনাদের কোনো পরামর্শ, যে কোনো ধরনের বিষয়ে কোয়ারিজ থাকে, সেটা আমরা আলোচনা করব। ধন্যবাদ। আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আজকে এই মত বিনিময় সভা বা প্রস্তুতি সভা উপস্থিত আছেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল ইসলাম সোহেল ভাই। আমি ঢাকা ডিভিশন মানে ঢাকা সিটির বাইরে যে 9টা ইউনিট আছে, এই 9টা ইউনিটের যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি একটু তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। উপস্থিত আছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ফজলুল হক মিলন ভাই। উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি, সাবেক ছাত্র নেতা খন্দকার আবু আশফাক ভাই। উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি, সাবেক ছাত্র নেতা হাসানুজ্জামান শাহিন ভাই। উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাকাউত হোসেন। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ টিপু।
উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ. কবির জিন্না, উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ আরো নেতৃবৃন্দ আছেন। এখানে আসলে উপস্থিত আছেন যারা আমরা বলেছিলাম জেলার সভাপতি সাধারণ সম্পাদকদেরকে যে আপনাদের জেলায় যদি ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার থাকে অথবা যদি কোনো ক্রীড়া সংগঠক থাকে আমাদের দলীয় তারাও সঙ্গে যেন উপস্থিত থাকে। তো সেই হিসাবে এখানে আরো অনেকে উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি, যাদের কাছে ওই স্ব জেলার তারাই পরিচয় করে দিতে পারবে। এটা যখন আপনার বক্তব্য হবে, আপনি পরামর্শমূলক কথা বলবেন, যখন আপনাকে সুযোগ দেওয়া হবে তখন আপনি পরিচয় করাই দিবেন। তো ধন্যবাদ। আজকে এখানে সোহেল ভাই আছেন, হচ্ছে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল ভাই আছে। তারা কিভাবে আমরা এই টুর্নামেন্টটাকে সফল করব, কিভাবে এই টিম গঠন করা হবে, আমাদের কি ভূমিকা থাকবে, কিভাবে আমরা সফল একটি টুর্নামেন্ট করতে পারবো সেই ব্যাপারে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তারা যে নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ ঢাকা ডিভিশন আমরা সেই মোতাবেক কার্যক্রম পরিচালনা করব, আমরা দল গঠন করব, আমরা পরিচালনা করব এবং এই টুর্নামেন্টে ঢাকা ডিভিশন ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, এইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। এই টুর্নামেন্টকে সফল করার জন্য পরামর্শমূলক বক্তব্য রাখবেন কাজী সাইদুল মাহবুব সহকারী। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, যাক দেখতে আবার দিয়ে চলে আসে তাহলে থাকে এই এই পাঠা পাঠা টুর্নামেন্টের উপলক্ষে আজকে ও আচ্ছা প্রস্তুতি সবাই এটা তার মেজর গ্রুপ না সব জায়গায় ছিল না, একটা জায়গায় মহাসচিব বলতেছে ব্যানার হইলে একটা কথা তো ঠিকই। মিলন ভাইও বলতেছে অনুষ্ঠান প্রধান সমন্বয়কারী বাংলাদেশের ক্রীড়া জগতের এক সকলের কাছে একটি নাম, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় খেলোয়াড় আমিনুল ভাই সহ আমাদের উপস্থিত আছেন গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, দুই টিমের দুইজন ছাত্র নেতা সভাপতি উপস্থিত আছেন অনেকেই, আমাদের কামরুজ্জামান রতন ভাই, আমাদের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ জিতু ভাই, আমাদের ঢাকা জেলা জেলা মানিকগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা দুই বন্ধুর প্রতিযোগিতা খারাপ হলো না। সবাইকে পরিচয় করে দেওয়া হয়েছে, আমি আর সকলের নাম বললাম না। আমি প্রথমে আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই, একটা সুন্দর একটা উদ্যোগ তারা গ্রহণ করেছে এবং এই আয়োজক কমিটির মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক, আমাদের সকলের যে নেতার দিক নির্দেশনা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামী মাঠে ময়দানে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে আমরা আজকের এই আয়োজক কমিটির মাধ্যমে তাকেও ধন্যবাদ জানাই। আজকে কথা অনেকেই বলেছে, আমাদের আমিনুল ভাই ওই বিষয়টার উপরে বিস্তারিত বলেছে, ওই বিষয়টা আমার বলার কিছু নাই। আর আমাদের সালাম ভাই ছিলেন, উনি একদিকে শুধু রাজনীতিবিদই নন, উনি একজন ক্রীড়া সংগঠক হিসাবে এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ঢাকা ক্রীড়াঙ্গনকে ওনার নেতৃত্বে অনেক কিছু উনি করেছেন। অনেক ক্রীড়াবিদ এবং অনেক ক্রীড়া সংগঠন এখানে আছে। আমিও ছোটখাটো একজন ক্রীড়া সংগঠক
রাজনীতি করি না। আমি গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম একবার। আমি গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি গাজীপুর জেলা ফুটবল একাদশ, এটা ঢাকার প্রাইমারি লিগে প্রায় 20 বছর যাবত খেলতেছে, সেই ক্লাবের আমি গাজীপুর একাদশের আমি প্রতিষ্ঠাতা সভাপতি আজ অবধি পর্যন্ত আছি। আমি গাজীপুরের 2টি ক্লাবের, একটি ক্রিকেট ক্লাব, একটি ফুটবল ক্লাবের সভাপতি হিসেবে 2টি ক্লাব আমি দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসছি এবং এই ঢাকা বিভাগীয় যে ক্রীড়া আমাদের দলীয় যে একটি ক্রীড়া সংস্থা আছে সেটার সাথেও আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। এখন অনেকদিন এটার অ্যাক্টিভিটিস আছে কিনা বিভাগীয় ক্রীড়া সংগঠনের আমি জানি না। গাজীপুরের ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ আমি প্রথম আমার কোম্পানির স্পন্সরশিপে আমি শুরু করেছিলাম। ফার্স্ট ডিভিশন ফুটবল গাজীপুর ক্রীড়া সংস্থায় ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ আমি শুরু করেছিলাম প্রথম আমার স্পন্সরশিপ। গাজীপুর জেলার ক্রীড়াঙ্গনকে আমি সচল রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি একজন ক্রীড়া সংগঠক হিসাবে এবং খেলাধুলাকে ভালোবাসি বিধায়। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। এই টুর্নামেন্টকে সফল করার জন্য আমি শুধু এইটুকুই বলতে চাই, ভেন্যু সম্বন্ধে ইতিমধ্যে 2টি প্রস্তাব এসেছে এবং আমি মনে করি যে আমাদের যারা আয়োজক কমিটি মূল দায়িত্বে আছে ওনারা নিশ্চয়ই ভালোভাবে চিন্তা ভাবনা করবে। এই বিষয়ে যদি আমাদের সাথে আরো ছোটখাটো পরিসরে কোনো আলোচনা বা কথা বলা দরকার থাকে অবশ্যই করবেন। একটা ভালো ভেন্যু ওনারা ঠিক করবে। যে 2টা ভেন্যু প্রস্তাব আসছে 2টাই উত্তম ভেন্যু আমি মনে করি। আমি শুধু এইটুকুই বলে শেষ করতে চাই যে এই টুর্নামেন্টকে বিশেষ করে ঢাকা বিভাগের ব্যাপকভাবে সফল করার লক্ষ্যে আমার উপর যে দায়িত্ব, যে কোনো দায়িত্বই অর্পণ করা হোক বা আমাকে যাই সহযোগিতা যেভাবে আমাকে বলা হবে আমি সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এই কথাটি বলেই আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু পরামর্শমূলক বক্তব্য রাখবেন একজন ক্রীড়া সংগঠক, সাবেক ছাত্র নেতা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি দেরিতে আসছি, ওই সময় আমাদের একজন জাতীয় একজন খেলোয়াড় বক্তব্য রাখছিলেন। আমি এই আজকের যে আয়োজন, এই আয়োজনের 2টি দিক আমার কাছে আমি উল্লেখ করি, আমি আমার বক্তব্যটা রাখছি। একটা হলো, আমরা এখানে যারা বসছি বাস্তবিক অর্থে আমরা সবাই একটা রাজনৈতিক দলের আমরা পরিচয় বহন করি, এটা আমরা কেউ কখনো অস্বীকার করতে পারবো না। কিন্তু আমাদের মধ্যে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি একজন ক্রীড়া সংগঠক বলবো না, বাট আমার বড় ছেলেকে বাংলাদেশের একটা ইভেন্টসে ব্যাডমিন্টনে 3বারের জাতীয় চ্যাম্পিয়ন করতে গিয়ে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এই দেশে ক্রীড়াঙ্গনে কি হয়, ফেডারেশনগুলো কিভাবে চলে, এবং বৈরী পরিবেশ বলতে এই আওয়ামী লীগের 17 বছরে কামরুজ্জামান রতন একজন কালারফুল রাজনীতিবিদের সন্তান বাংলাদেশে একটা ইভেন্টসে 1 নাম্বার হবে, এটা হতে দিতে চায় নাই। এখানে কিন্তু দলীয়করণ এই আওয়ামী লীগ সরকার করেছে। একটি কথা উল্লেখ করি, উসমানী সিলেট নতুন একটা ইনডোর স্টেডিয়াম হয়, 10,000 ভিতরে অ্যাকোমোডেশন। তো ওইখানে যখন ফাইনাল খেলা হয়, আমি আমার ছেলের কোচ, তখন যখন খেলাটা হচ্ছিল আমার ছেলের আয়মানের প্রতিপক্ষ ছিল সিলেটের একজন। তা আমি যখন পাশে বসে আছি, আমার ছেলে যখন চ্যাম্পিয়নের দ্বার প্রান্তে, তখন একজন আইসা বসে
আপনি কামরুজ্জামান রতন না, আপনি বেরোন, আপনার পুলিশে ধরবে। মানে মনস্তাত্ত্বিক ভাবে আমাকে এইভাবে ওইখানে করা হচ্ছে। ওইখানের মধ্যেই ধরেন সিলেটের মানুষ তো, তাই আমি আমার ছেলের জন্য আল্লাহর কাছে একটু যতটুকু আমার এলেমে আছে আমি দোয়া পড়তেছিলাম। পরে আরেকজন এসে আমাকে বলে, এই আপনি কি বলেন, এটা কি তোমার জায়গা নাকি? দিস ইজ আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে যে কোনো কারণেই হোক, আমরা খেলাধুলার মধ্যে যদি আমরা থাকি, তো এখানে আমি এতটুকুই বলি, আমি পারি বা না পারি, ব্যাডমিন্টন হলে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে হয়তো আমি দাঁড়াতাম, কারণ ছেলের সাথে খেলতে গিয়ে আমি ওই ইভেন্টসে আমি পারদর্শী। তবে এটুকু, যারা এখানে টিম করে 90 মিনিটের যদি খেলা হয়, আমিনুল ভাই 10 মিনিট অন্ততপক্ষে আমার একটু চান্স দিয়ে আমি একটু দৌড়াদৌড়ি করবো। আমি ওই জন্য আমি বক্তৃতা না, আজকের থেকে কিন্তু আমি ওই ওয়ার্ম আপ আমি প্র্যাকটিসটা ইনশাআল্লাহ আমি করব। আর আমি মনে করব, যেহেতু আমরা সবাই রাজনৈতিক একটা পরিচয় বহন করি, আমরা শারীরিকভাবে ফিট, খেলাধুলার মধ্যে থাকলে মানসিকভাবে আমরা ইনশাআল্লাহ ফিট থাকবো। এই ফিটনেস যে আমার শারীরিক ভাবে অবস্থান করব, এই শক্তি নিয়ে যেন আমি এই স্বৈরাচারের বিরুদ্ধে আগামী দিনের সংগ্রামের কাফেলায় আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, এইটাই আমাদের মনোবৃত্তি। সর্বশেষ আমার কথা হবে, যে কোনো ইভেন্টসে আমরা যেখানে প্রতিযোগিতাটা হবে, মাঠে যেখানে হবে, সত্যিকার অর্থে এদেশে ক্রীড়ামোদী মানুষ, আমার কোকো টুর্নামেন্ট হলে এখানে দলীয় লোকরা যাবে, আমরা এটাকে কালারফুল এবং অ্যাট্রাকটিভ একটা প্রতিযোগিতার মধ্যে মানুষকে জানান দেওয়ার মতো একটা, ইনশাআল্লাহ আমরা সব দিক থেকে আমরা টুর্নামেন্টটা আমরা সফল করব, এটাই হবে আমাদের প্রত্যাশা। সর্বোপরি এই টুর্নামেন্টের সভাপতি আমাদের এই দলের ছোট ভাই না, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, আচ্ছা যুগ্ম মহাসচিব, সাথে আছেন আমাদের ছাত্রদের প্রেসিডেন্ট মিলন ভাই, চিটু, এখানে যারা আশফাক, বাবুল ভাই, যারা আছে, আমিনুল ভাই, আমরা সবাই মিলে একটা টিম, একটা পরিবার। যেহেতু সোহেল একটা সাংগঠনিক ছেলে, আমরা ইনশাল্লাহ তার পাশে থেকে আমরা সর্বাঙ্গীন ভাবে এটাকে মানুষের মধ্যে একটা জানান দেব। সবাই যেন এই টুর্নামেন্টকে নিয়ে আলাদাভাবে আবার নতুন ভাবে আমাদেরকে জাগরণের মধ্যে দিয়ে আমাদেরকে কর্মক্ষম করে তোলে, আমরা সবাই একটা পরিবার হিসেবে এটাকে সার্থক করে তুলবো, এটি আমার বক্তব্য। সবাইকে আবার ধন্যবাদ। বক্তব্য রাখবেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি, নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ফজলুল হক মিলন ভাই। মিলন ভাই খেলতে হবে কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান ব্যক্তিত্ব আজকের এই আলোচনা সভার হাবিবুল ভাই সোহেল, যুগ্ম মহাসচিব, আমার ডান দিকে বাম দিকে যাদের নামে একাধিকবার উচ্চারিত হয়েছে এবং সম্মুখে যারা আছেন, সাংবাদিক ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটা কথা এখানে বসার পরে, অনেকদিন আগে আমার যে সাবজেক্ট, সেইখানে সাবজেক্টের একটা ব্যাপার ছিল উন্নয়ন অর্থনীতি। এটা আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন কাজ করি। অ্যাডাম স্মিথ অর্থনীতিবিদের নাম শুনেছেন, সেদিন এটা পড়েছিলাম, কিন্তু আমি মনে করছিলাম এটা কন্ট্রাডিক্টরি, ঠিক না, তখন মনে করছিলাম। পরবর্তী সময় জীবন দেখলাম যে কথা, উনি বলেছেন কোট অ্যান্ড আনকোট, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন অ্যান্ড স্পোর্টস ইজ দ্য সিভিলাইজেশন, অর্থাৎ যোগাযোগ এবং ক্রিয়া, এটাই হচ্ছে সভ্যতা। প্রথম দুইটা আমি অর্থনীতির ছাত্র হিসেবে আমি মনে করেছিলাম ঠিক, কিন্তু স্পোর্টসকে কেন সভ্যতা বললো, এটা তখন আমার বোধগম্য হয়। পরবর্তী সময় রিসার্চ করে দেখা গেছে, পরিসংখ্যান করে দেখা গেছে, বিশ্বের মধ্যে একমাত্র খেলাধুলা ক্রিয়ার মাধ্যমে যতগুলি লোক, যত মানুষ সম্পৃক্ত হয়, পৃথিবীতে আজ পর্যন্ত কোন ধরনের আইটেম হয় নাই যেটার মাধ্যমে এই পরিমাণ মানুষ একত্রিত হয় এবং সমর্থিত হয়। হতে পারে সেটা ধর্ম, সেটা একটা ধর্মের ব্যাপার, একটা ধর্মের অনুসারীদের ব্যাপার, এবং সেটা তো এরকম কিছু সমস্ত তান্ত্রিকের মধ্যে বলা হয়েছে, যেখানে স্বাধীনতা ঘোষক এবং তার এই সরকার চন্ডাল সরকার নেককার জন্য ঘটনা করছে, সেইখানে এই মুহূর্তে
স্মৃতিকে ধারণ করে মানুষের মধ্যে জিয়া পরিবারের সন্তানকে উজ্জ্বল ভাবে তুলে ধরা এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, মানুষকে সম্পৃক্ত করা, এইটা একটা ঐতিহাসিক দিবেন। এটার জন্য আমি দেশ নায়ক জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অবশ্যই এই ক্রিয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র ক্রীড়াঙ্গনে বিতরণ করবেন তা না, এটা জাতীয়তাবাদী রাজনীতির একটা ধারক এবং বাহক হিসেবে এটা আপনাদের মধ্যে আমাদের মধ্যে কাজ। সেই হিসাবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। গাজীপুর জেলা তথা আমাদের যারা সকলে মিলে যে টিম গঠন করা হবে, সকলের সার্বিক সহযোগিতা, আন্তরিক প্রচেষ্টা এবং হৃদয় নিশ্চিত ভালোবাসা যদি একীভূত হয়, যে কোনো দুঃসাধ্য আমরা সাধন করে অবশ্যই জিয়া পরিবারকে আমরা বাংলাদেশের মাটিতে, জাতীয়তাবাদী রাজনীতির মাটিতে, এই দেশের সবুজ শ্যামল প্রান্তরে আমরা চিরজাগরুক রাখতে পারবো, সেই প্রত্যাশাকে ধারণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দক্ষিণ বিএনপি আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমাদের প্রিয় সালাম ভাই বক্তব্য রাখবেন। আজকে আরাফাত রহমান বুলবুল গ্রামের সভার সংগ্রামী সভাপতি, সদস্য সচিব সহ কর্মকর্তাবৃন্দ, একটা ভালো উদ্যোগ। আমি প্রথমে আমার পক্ষ থেকে, ঢাকা মহানগরের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। কারণ এটা ঠিক, আমি বলতে পারি না, কারণ এটা ঠিক যে আমরা রাজনীতির প্রত্যেকেই সক্রিয় কর্মী, কিন্তু রাজনীতির মধ্যে এবং সামাজিক শক্তির মধ্যে মেরুবন্ধনের যে কয়েকটা সেক্টর আছে, তার মধ্যে স্পোর্টস একটা অন্যতম মাধ্যম। এখানে আমার মনে হয় বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বে আছেন, অনেকের মনে থাকার কথা, যখন আমাদের দল ক্ষমতায় ছিল তখন আমাদের আজকের প্রধানমন্ত্রীর যে বাসা, সেখানে বিভাগীয় সম্মেলনে এই বিষয়টা আমি সেখানে তুলে ধরেছিলাম এবং সেইখানে স্পষ্টভাবে সমালোচনা আকারেই বলেছিলাম যে আমরা বিএনপি দুইটা সেক্টরে খুব পিছিয়ে আছি, একটা হলো ক্রীড়া আর একটা হলো সংস্কৃতি। যখন আমরা ক্ষমতায় ছিলাম সেই সময় একটু স্পোর্টস মিনিস্টার আমার কথায় রাগ করছিল, কিন্তু তাতে কিছু আসে জানে বাস্তব কথাটা, এবং আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতি নিয়েই সেই কথাগুলো বলেছিলাম। কারণ যখন আমরা ক্ষমতায় ছিলাম, এই সেক্টরটাকে যেভাবে আমাদেরকে উৎসাহিত করা দরকার ছিল, আমাদের কাজে লাগানো দরকার ছিল, আমরা সেই সময় সেটাকে মোটেও কাজে লাগাইনি। এবং এখনো বিরোধী দল থাকা অবস্থায় বেশ কয়েকবার এই সেক্টরটাকে জাগরণ করার জন্য আমরা চেষ্টা করছি, যেটা আমিনুল নিজেও জানে। সেই স্পোর্টস সেক্রেটারি হওয়ার পরে এখানে বুলবুল আছে, যে আমাদের আরেকটা ফোরাম আছে, যেটা আমি আজকে এই জন্যই বলতেছি যে আপনাদের সুবিধার জন্য, যে আমাদের জাতীয়তাবাদী স্পোর্টস ফোরাম একটা আছে, সেটার সাথে আমিনুলও জড়িত, বুলবুলও জড়িত, এখানে আরো কেউ হয়তো থাকতে পারেন। আমি বলবো হ্যাঁ, ঠিক আছে, সেটাই। এখন এটা মনে হয় যে এখনো যদি যে বিভিন্ন জেলাগুলোতে ওদের সাথে আপনি একটু সম্পৃক্ত করে নেন, তাহলে সুবিধা হবে ভবিষ্যতে। এটা আমি এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং সম্পাদক তাকে অলরেডি আমি আমিনুলকে বলছি, তাতে হবে কি সংগঠন করার জন্য একটু সুবিধা হবে, প্লাস স্পোর্টস করতে যে আমাদের ডিস্ট্রিক্টের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি দলের আছেন, তাদের চেয়ে বেশি হয়তো তারা স্পোর্টসের লোক আছে, তারা এটার জন্য আরো বেশি শ্রম দিতে পারবে। টেকনিক্যাল যে সাইটগুলো আছে, সেই সাইটগুলো তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। কারণ এটা অবশ্যই প্রথমেই এই যে বাইলজের ব্যাপারটা আসছে, বাইলজটা কিন্তু আপনাদের চূড়ান্ত করতে হবে, চূড়ান্ত করে প্রত্যেকটা জেলাকে দিতে হবে, এবং দেওয়ার পরে এই বাইলজের বাইরে কিন্তু পরে আর টুর্নামেন্ট চলাকালীন কেউ চেঞ্জ করতে পারবে না, এবং এটাকে আমাদের ফলো করতে হবে। এই যে নাহলে অনেক সময় দেখবেন টেকনিক্যাল যে কোনো একটা বিষয় নিজেদের মধ্যেই চ্যালেঞ্জ হয়ে যাবে, চ্যালেঞ্জ হয়ে গেলে সেই সময় সেটা সমাধানের জন্য এখনই যেটা বলবো, যেটা আমিনুল ভালো করে জানবে, যে কিছু কিছু কমিটি করতে হবে। সেই কমিটিগুলো টেকনিক্যাল কমিটি
করতে হবে, যে কোনো আপিল হলে সেটাকে সমাধানের জন্য কিভাবে কারা করবে, কিভাবে করবে, এখন থেকেই যদি এখন থেকে যদি সেগুলো আপনারা না করে দেন, পরে মাঝখানে যায় কিন্তু এটা জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে যাবে। এই বিষয়গুলো করা দরকার। আর আরেকটা হলো, যেটা আমি আবার বলতেছি, এটা করতে পারলে আমাদের জন্য খুবই লাভ হবে। তবে আমরা কখনোই স্পোর্টস অঙ্গনটাকে দলীয়করণ করতে চাই নাই, কিন্তু দলীয়করণ না করলেও এটাকে আবার যতটুকু প্যাট্রোনাইজ করা দরকার বা জাতীয়তাবাদী চেতনায় যে সমস্ত সংগঠক যারা, খেলোয়াড় যারা আছে, তাদেরকে যেভাবে ব্যাকআপ করা দরকার আমরা তাদেরকে সেটাও করতে পারিনি। এই জন্য দেখা গেছে যে সেখানে আওয়ামী লীগের চূড়ান্ত দাপট, যেটা আমরা ক্ষমতায় থাকা, যে কথাটা বললাম, আমি বলতেছিলাম যে এখানে বুলবুলরা আছে, তারা বিভাগীয় আন্দোলন তারা করতো, বিভাগীয় আন্দোলন করতে যে পরে দেখা যাচ্ছে এটা পুরোপুরি ওই আওয়ামী লীগের করণী হয়ে গেছে। এটা কোনোভাবেই আমরা আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটা জানেন যে মাদার অর্গানাইজেশন আপনি স্পোর্টসে, এই অলিম্পিকের নির্বাচন আওয়ামী লীগ এর আগে যখন ক্ষমতায় ছিল 96 সালে, ওই সময় একটা নির্বাচন করে গেছে। আমরা যে আরো 5 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা কোনোদিন আর অলিম্পিকের নির্বাচনটা করতে পারি নাই। কেন পারি নাই? ওই যে বিভাগীয় ফোরাম সহ সারা দেশে ওই আওয়ামী লীগের ডমিনেশন ছিল। পরবর্তী পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছে যে সে সময় আমি যেহেতু অ্যাথলেটিক ফেডারেশনে ছিলাম, তারপরে অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনটা হোক সেটা আমরা চাইছিলাম, ভোট দিলে হয়তো আমরা হয়েও যেতাম, কিন্তু ভোটটাই দিতে পারলাম না। পরে আমাদের সময়, আমাদের মন্ত্রণালয়, আমাদের সব কিছু, কিন্তু সেই সময় দেখা গেল যে আমি যখন অলিম্পিকে গেছি সেই সময় হঠাৎ করে একজন মন্ত্রণালয় থেকে সার্কুলার দিয়ে আওয়ামী লীগের লোক কুতুবুদ্দিন, যেটা ব্যবসায়ী আপনারা জানেন, যে আজকে সালাম যে ফুটবলার যে সালাম, তারা তো আমরা প্যাট্রোনাইজ করছি, কিন্তু সেই যে গ্রুপে ছিল সেই কুতুবুদ্দিন, যে পরে মহামেডান ক্লাবের সভাপতি ছিল, তাকে হঠাৎ ভাইস প্রেসিডেন্ট থেকে আইনা মহাসচিব বানিয়ে দেওয়া হয়, কিন্তু ইলেকশন দেওয়া হলো না। ইলেকশন বিএনপির টাইম, বিএনপি ইলেকশন করতে পারলাম না আমরা। আচ্ছা, এর জন্য এই কথাগুলো এর জন্যই বলতেছি, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদের নজর দেওয়া দরকার, কারণ এগুলো জনগণের সাথে সম্পৃক্ত এই বিষয়টা, এই সেক্টরগুলো। তাই এখন যারা আসছেন আমি বলবো যে এই বিষয়গুলো যদি এখন থেকে আমরা খেয়ালে রাখি, তাহলে কিন্তু ভবিষ্যতে এগুলো কার্যকর হবে। আমাদের এখন স্পোর্টস লাইনে আমাদের কোনো লোকই নাই, কোনো লোক নাই। আজকে ফেডারেশনগুলো অলিম্পিক বা সব জায়গায় তারা দখল করে বসে আছে, কিন্তু আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা তাদেরকেই প্যাট্রোনাইজ করছি, তাদেরকে বেশি প্যাট্রোনাইজ করছি। এই ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে বানাইছি, আমরা বানাইছি আমাদের সময়, অথচ আমাদের লোকজন হইতে পারে নাই। কাজে এই বিষয়গুলো আপনাদের নলেজে দেওয়ার জন্য, যে ভবিষ্যতে অবশ্যই আমরা ক্ষমতায় যাব, এখন থেকে যারা এই সেক্টরে আছে ভবিষ্যতে যাতে তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে পারি, সেটার জন্য আমাদেরকে এখন থেকে চেষ্টা রাখতে হবে, আর মাথায় যাতে সেটা থাকে। যাই হোক, আমি আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা দরকার, যে কোনো সময় যে কোনো কাজে যদি আমাকে ডাকা হয়, অবশ্যই আমি ভলান্টিয়ারলি সেটাকে আমি সাহায্য করার জন্য আমি চেষ্টা করব একটা হিসাবে, কারণ এটা দরকার। কারণ কোকো আমাদের এই স্পোর্টসের জন্য যতটুকু করে গেছে, যে আজকে আমিনুল একটা কথা বললো, এই কারণে আমি এটা বলতেছি যে হোম অফ ক্রিকেট, যেটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, যেহেতু আমি অ্যাথলেটিক্সের প্রেসিডেন্ট ছিলাম, আমার অ্যাথলেটিক্সের ট্র্যাক সেখানে ছিল। ওই স্টেডিয়ামটা মূলত ফুটবল এবং অ্যাথলেটিক্স ছিল। তখন আমি নিজেই সেটাকে বাধা দিছিলাম যে না, এটাকে ক্রিকেট স্টেডিয়াম করা যাবে না, একে ক্রিকেট স্টেডিয়াম এখানে হবে, কিন্তু ফুটবল কোনোভাবে ওইখানে যেতে চায় নাই, সেই কারণে এটা সোজা হচ্ছিল না। একটা কথা এর জন্যই বলতেছি আমি, যে দেখেন, ইচ্ছা করলে তো একটা সার্কুলার দিয়ে কোকো সাহেব করে নিতে পারতো, কিন্তু তিনি সেটা করে নাই। আমাদের ফুটবল ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন আর ক্রিকেট অ্যাসোসিয়েশন, এই তিনটার মধ্যে সমন্বয় মিটিং করছে। অ্যাজ এ প্রেসিডেন্ট আমিও ছিলাম, এবং আমাদের যুক্ত স্বাক্ষরে আমরা কিন্তু ওই স্টেডিয়ামটা হস্তান্তর করছি, যখন আমাকে কনভিন্স করতে পারছে যে না, আপনার অ্যাথলেটিক্সের ট্র্যাক আমরা এই ঢাকার এই স্টেডিয়ামে করে দেব। যখন উনি অ্যাগ্রি করছে যে এটা স্পোর্টস মিনিস্টার করে দেবে, আপনার সামনে কথা দিচ্ছে, তখন কিন্তু আমরা এগ্রি করলাম এবং সেটা করে দেব। অর্থাৎ তিনি জোর করে করেন নাই, এবং কখনোই যে চান্দু স্টেডিয়াম করছে এখন আজকে সেটা ম্রিয়মান, সেখানে কোনো খেলাই হয় না।
আরো কত নারায়ণগঞ্জে করছে, ফতুল্লায় করছে, এই সমস্ত বিষয় কিন্তু আসলে সেভাবে জাগানো হচ্ছে না। আজকে আজকে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট দলকে যেভাবে প্রিপেয়ার করা, তার 90% কাজ করছে কিন্তু আমাদের কোকো সাহেব। কিন্তু এই বিষয়গুলো আমরা সেভাবে তুলে ধরি না। আর কোকো সাহেব করলেও সেখানে যদি আমাদের গভর্নমেন্টের বেগম খালেদা জিয়ার যদি ইনিশিয়েটিভ না থাকতো তাহলে তো সেটা হইতো না। সেটা এই কারণে বললাম যে এই বিষয়গুলো তুলে ধরার জন্য একটা স্পোর্টস, একটা ফুটবল খেলার মধ্য দিয়ে যত তাড়াতাড়ি পাবলিকের কাছে যাওয়া যায়, একটা গানের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি যাওয়া যায়, অন্য সেক্টরে কিন্তু যাওয়া যায় না। আর আরেকটা হলো এই সেক্টরে যারা আছে, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা যারাই আছি বিভিন্ন ডিস্ট্রিক্টের, কিন্তু ওইখানে স্পোর্টসের সাথে যারা জড়িত আমাদের দলের, তাদেরকে আপনারা একটু বেশি প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে ওদের সার্ভিসটা আপনারা নিতে পারবেন, প্লাস ওই ক্ষেত্রে তাদেরকে প্রোভাইডও করতে পারবেন। যখন আমাদের প্রোভাইডের প্রশ্ন আসবে, বিভিন্ন ক্ষেত্রে ইলেকশন যখন হয়, ডিএসএন নির্বাচন হয়, সেই নির্বাচন কিভাবে হয়ে যায়, কমিটি কিভাবে হয়ে যায়, ডিসি কিভাবে বৈঠক করে ফেলে আমরা জানি না। বা আমরা চেষ্টা করছি, আগে আমরা যখন ছিলাম তখন চেষ্টা করছি সবাইকে নিয়ে স্পোর্টসটা চালাইতে, কিন্তু আওয়ামী লীগ ওই রকম দল না, আওয়ামী লীগ ওই রকম মানুষই না। কাজে আওয়ামী লীগের ওই মানসিকতা নাই। ভবিষ্যতে চেষ্টা করতে হবে আমাদেরকেও, ওদেরকে বাদ দিয়ে আমাদেরকে করতে হবে, এই মানসিকতাটা আমাদের থাকতে হবে। ওরা আমাদেরকে দিবে না, আমরা দিতে যাব কেন দিতে যাব? কাজে আমাদের লোকগুলোকে প্রোভাইড করতে হবে 100%। এবং আমাদের লোক ডিপ্রাইভ, একদম ডিপ্রাইভ সারা দেশে আছে, যেটা আমিনুলের কাছে লিস্টও আছে, বুলবুলও সহযোগিতা করবে। কাজে সে জায়গায় দেবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ওই সমস্ত তাদের যদি সহযোগিতা নেন তারাও একটু খুশি হবে। তারাও ভ্যাটার্ন ফুটবলার আছে, ভ্যাটার্ন ক্রিকেটার আছে, ভ্যাটার্ন অর্গানাইজার আছে, ন্যাশনাল অর্গানাইজার, এরকম অনেকে আছে। তাদেরকে যদি আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে ডাকেন তাহলে তারাও নিজেরাও খুশি হবে, প্লাস আপনাদেরকে সহযোগিতা করতে পারবে, টেকনিক্যালি সহযোগিতা করতে পারবে। এই পর্যায়ে আমার এটাই আমার সাজেশন থাকলো। এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব দুজনকেই আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমি আবার শুভেচ্ছা জানাই। এবং হোল হার্টেডলি এই টুর্নামেন্টটা সফলতার দিকে এগিয়ে যাক। আরেকটা কথা মনে রাখবেন, যখন খেলা শুরু হয়ে যাবে তখন কিন্তু আর টাঙ্গাইল মানিকগঞ্জে ছাড়তে চাবে না। আবার ইটগুলো নিয়ে অনেক সময় কিন্তু ছোট থেকে অনেক বড় কিছু হয়ে যায়, এটা আবার খেয়াল রাখতে হবে যাতে অল্পতেই আমরা সবকিছু শেষ করতে পারি, সেটার জন্য চেষ্টা করতে হবে। নাহলে কারণ এগুলো হিটের খেলা, টেম্পার্ডের খেলা, এই টেম্পার্ড হয়ে অনেক সময় দেখে যায় না কত লোক মারা যায়। এই ঢাকায় আমরা খেলাধুলা করতাম মাঠে, মহড়ান আবাহনী মারামারি লেগে কি অবস্থা হইতো। কাজে এইটাও যে হবে না এটা আমি বলতে পারি না, তবে না হোক সেটাই আমরা চাই। কিন্তু তারপরও আমরা প্রথম বর্ষ যেহেতু এবার হচ্ছে, এটা আমরা যাতে সফলভাবে করতে পারি সেটার জন্য সবাই চেষ্টা করছি। ধন্যবাদ। আজকের এই মতবিনিময় সভার শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আজকের এই ঢাকা বিভাগের মতবিনিময় সভার আহ্বায়ক, বিএনপির মহাসচিব, সাবেক ছাত্র নেতা এবং অত্যন্ত ক্রিয়ামুখী একজন মানুষ, অত্যন্ত একজন মানুষ, যারা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সদস্য সচিব জনাব কামরুজ্জামান রতন, সাবেক ছাত্র সংগঠন সম্পাদক বেজির আহমেদ টিটু, উপস্থিত আছেন আরাফাত রহমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব
করার সেই অবশ্যই জন্য এসেছেন বক্তব্য সম্মত নয়। যদি আমি বুঝতে পারি এবং ওকে দুই সমন্বয়ক
চলবে এবং ঢাকা বিভাগের যেন দেখতে চাই এবং যে টিম একাধিক জিন্দাবাদ। ধন্যবাদ পরবর্তী স্ক্রিনটা ধরে রাখেন তাহলে খেলাটা শুরু করে দিবে। না না এটা আমাদের এই নাইয়ার সজীব